যে প্রিভিয়াস ডে যে আমাদের মক টেস্টটা হয়েছিল সেখানে বেশ কিছু কোশ্চেন আমাদের ছিল আর কি, যেমন সি এর এই কোশ্চেনগুলো। তো প্রথমেই বলি, এখানে যে একটা কোশ্চেন দেওয়া হয়েছিল সেটা দেওয়া হয়েছিল হচ্ছে এসকেপ সিকোয়েন্স। দেখতেই পাচ্ছ, তো প্রোগ্রামিং সি এর এসকেপ সিকোয়েন্সের যে লিস্টটা সেটা কিন্তু আমাদেরকে ভালো মতন গো থ্রু করতে হবে, কারণ এসকেপ সিকোয়েন্সের থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এক্সামে থাকে। আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখো এসকেপ সিকোয়েন্স। এসকেপ সিকোয়েন্স যদি সার্চ করো, পাইথন আছে, সি করলেই হবে, এই লিস্টটা অ্যাটলিস্ট তোমরা পেয়ে যাবে। এই এই ওয়েবসাইটটা খুব ভালো, দেখতে পারো, টিউটোরিয়াল পয়েন্ট যে কোনো একটা খুশি দেখলেই হবে। নাহলে বইয়ের মধ্যে তো ইজিলি পাবে আর কি, যে এসকেপ সিকোয়েন্সের লিস্ট কোথায় কোথায় আছে। এই দেখো, এই যে লিস্টটা আমাদেরকে মনে রাখতে হবে, এই লিস্টের মধ্যে কারা কারা এসকেপ সিকোয়েন্সের লিস্টের মধ্যে পড়ছে। তো এগুলো একটু দেখে নেবে, কারণ এমসিকিউ কোশ্চেন থাকতে পারে এখান থেকে, কারণ প্রত্যেকটা স্কুলিং ডিটেলসে গোটা সিলেবাস এই অল্প সময়ের মধ্যে শেষ করাটা একটু টাফ। মানে সি এর যে আমাদের সিলেবাসটা আছে এটা হিউজ সিলেবাস, কারণ সেখানে আমাদের বলতে গেলে পুরোপুরি সি এর যা যা দরকার সবই দেওয়া আছে, স্ট্রাকচার পর্যন্ত, কিন্তু এতগুলো জিনিস একবারে শেষ করা যায় না। হয়তো আমাদের একটা ওভারভিউ আইডিয়াস দরকার, এবং তার সঙ্গে ফর লুপ পর্যন্ত মোটামুটি সবটাই আমাদের করে নিতে হবে, ফর লুপ অ্যারে পর্যন্ত বেসিক্যালি। তবে আমি এই তোমাদেরকে এই লিঙ্কটা একবার শেয়ার করে দিচ্ছি। এখানে অবশ্যই এখানে ফেলে রাখবে না, লিঙ্ক দেখে মোবাইল খুলে পড়ার দরকার নেই। পুরোপুরি জিনিসটাকে অ্যাবজর্ব করবে হচ্ছে খাতায় লিখে। খাতায় লিখে যখন করবে তাহলে দেখবে আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো এইখানে এটা ভালো মতো করতে হবে। করার পর এখানে কজন আছে মেম্বার দেখি একবার, সবাই মোটামুটি আছে নাকি এখানে? প্রচুর মেম্বার, সবাই জয়েন করেনি, এনিওয়ে। তো এসকেপ সিকোয়েন্সের এটা পড়ে নিলে আমাদের এই কনসেপশনটা এই জায়গাটা ক্লিয়ার হবে আর কি। আর এই যে কোশ্চেনটা দেওয়া ছিল, এই টাইপের কোশ্চেন আমরা একটা এক্সপেক্ট করতে পারি। এই কোশ্চেনটা করার সময় তোমাকে সবার আগে মনে রাখতে হবে সেটা হচ্ছে অপারেটর প্রেসিডেন্স। কোন অপারেটরের কাজ কখন হয়, পরে হয়, সেই অপারেটর প্রেসিডেন্সের একটা লিস্ট দেওয়া ছিল, তা ওটাও ভালো মতো আমাদের করতে হবে। তো এখান থেকে কিন্তু এই কোশ্চেনগুলো থাকবে। তো এই কোশ্চেনগুলো আমাদের সব ডিসকাশন দরকার। এগুলো হলো, তারপরে হয়তো অনেকে এক্সাম দেয়নি, হ্যাঁ, তাদের জন্য আমি এটা পরে না হয় ডিসকাস করে দেবো, সে অসুবিধা নেই। তো আমি একটা নতুন চ্যাপ্টারের দিকে আসছি। হ্যাঁ, সেই চ্যাপ্টারটা হলো তোমাদের পয়েন্টার্স। পয়েন্টার্স কনসেপ্টটা অনেক স্কুলে হয়তো করিয়েছে, ফাংশন করিয়েছে। তো পয়েন্টার এবং ফাংশন এই দুটো আমরা বিষয়ে ডিসকাশন করব, এবং তার রেসপেক্টেড কি কি আমাদের পড়া দরকার সেগুলো করব। কারণ সাউন্ড যদি অন থাকে মিউট করে দাও একবার, ঠিক আছে? দেখো, প্রথমে আমরা বলি পয়েন্টার্স নিয়ে কিছুটা ডিসকাশন করি। বেসিক সি এর ফান্ডা তো আমাদের আছেই, তাছাড়া পয়েন্টার্স চ্যাপ্টারটা আমাদের স্কুলে যদি করিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা খুব দরকার। এক সেকেন্ড, এখানেই করাচ্ছি। হেডিং করে হলো এখানে হেডিং করো পয়েন্টার্স। অন্বেষা, তোমার কি কি কোশ্চেন যিনি আটকে ছিল বলছে আমাকে পাঠিয়ে রাখবে, কিন্তু এখনো পাঠাওনি। পয়েন্টার্স ইন সি, এখানে লিখতে হবে
হ্যাঁ স্যার পাঠিয়ে এরপর দেবো। দিচ্ছি, ডেফিনেশন এরকম হবে, ইন সি প্রোগ্রামিং pointer is a special type of variable which can store the address of another variable. তার মানেটা কি দাঁড়াচ্ছে, যে পয়েন্টার একটা স্পেশাল টাইপের ভেরিয়েবল, যে অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করতে পারে। এই বিষয়টা একটু ক্লিয়ার বুঝতে হবে। প্রথম হচ্ছে, ধর আমি এরকম লিখি ইন্ট এ ইকুয়াল টু 5, তাহলে এখানে এ একটা কি, এ একটা ভেরিয়েবল, এবং ভেরিয়েবলের বেসিক যে টাইপগুলো আছে সেগুলো যেমন ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, সেগুলো। তার মধ্যে এটাকে আমরা ট্রিট করছি অ্যাজ এ ইন্টিজার টাইপ ভেরিয়েবল। তার মানে এ কিন্তু ইন্টিজার টাইপের ভ্যালুকেই স্টোর করতে পারবে, ঠিক আছে? তো এক্ষেত্রে ইন্ট এ ইকুয়াল টু 5 তা করার পর যখন আমাদের কম্পিউটারের মেমোরি লোকেশনে ও একটা ব্লক প্রথমে তৈরি করে, এই ব্লকের মধ্যে এ একটা ভেরিয়েবল নাম হচ্ছে এ, তা এই 5 হচ্ছে এর ভ্যালু, মানে এর মানটা হচ্ছে 5, এবং সে কিন্তু মেমোরি ব্লকে একটা অ্যাড্রেসকে মধ্যে একটা অ্যাড্রেসে গিয়ে স্টোর হয়। সেই অ্যাড্রেসটাকে আমি ধরে নিচ্ছি x005। তার মানে কি দাঁড়ালো, এই এটা হচ্ছে একটা, দিস ইজ এ ভেরিয়েবল নেম, এই 5টা হলো ভ্যালু, আর এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাড্রেস অফ দ্য ভেরিয়েবল। তাহলে পয়েন্টারের মূলত কাজ হচ্ছে অন্য কোনো একটা ভেরিয়েবলের, বলাই আছে পয়েন্টার ইজ এ স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল হুইচ ক্যান স্টোর দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। তার মানে অন্য কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করতে পারে। আমি পরিষ্কার করে বলি, ধরো একটা পয়েন্টারকে ডিফাইন করতে গেলে সবার আগে অ্যাস্ট্রিক সাইন ব্যবহার করতে হয়, এই যে অ্যাস্ট্রিক পি, এর পিটা কিন্তু পয়েন্টার ভেরিয়েবল। এবার তুমি যদি বলেছো আমি কি সে সময় পি কেই ধরবো, নট নেসেসারি। তোমাকে যে শুধুমাত্র পি কেই ধরতে হবে কোনো কারণে, পি যেহেতু একটা ভেরিয়েবল, তুমি যে কোনো নামের ভেরিয়েবলকে স্টোর করতে নামে লিখতে পারো। সো ইন স্টার পি মানে হলো পি একটা পয়েন্টার, কিন্তু স্টারটা আমাকে অবশ্যই লিখতে হবে। স্টার লেখার অর্থটা হচ্ছে এই পি যে ভেরিয়েবলটা, এটা হচ্ছে একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবলকে ইন্ডিকেশন করছে। তো স্টার, অনেক সময় এক্সামে কোশ্চেন আসে যে পয়েন্টার ভেরিয়েবলকে আমরা কি সাইন ব্যবহার করে ইউজ করব। কোশ্চেনটা হবে অ্যাস্ট্রিক মানে স্টার, অ্যাস্ট্রিক, একে অ্যাকচুয়ালি বলা হচ্ছে অ্যাস্ট্রিক। তো এই যে স্টার অফ পি, এটা একটা পয়েন্টার ভেরিয়েবল। তো এই পয়েন্টার ভেরিয়েবলের মূল বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স কি, যে এই ভেরিয়েবলটা অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করতে পারে। তার মানে এই যে আমি যে ভেরিয়েবল ধরেছিলাম, এই যে a ইকুয়াল টু 5, তার অ্যাড্রেসটা কি, এটা হচ্ছে তার অ্যাড্রেস। তাহলে আমি যদি এইভাবে লিখি p ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট অফ a, অ্যাম্পারসেন্ট সবসময়, এটাও পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, অ্যাম্পারসেন্ট এইরকম স্পেলিংটা হবে,
অ্যাম্পারসেন্টের মূল কাজ হচ্ছে অ্যাড্রেসকে ইন্ডিকেশন করে, অ্যাড্রেস ইন্ডিকেটর। তাহলে যখনই আমি p ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট অফ a লিখব, তার মানে এই p পয়েন্টারটা, এই যে p যে পয়েন্টারটা অন্য কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করেছে, তার মানে এই পয়েন্টারটা কাকে স্টোর করেছে? এই অ্যাড্রেসটাকে স্টোর করেছে। এটাই হচ্ছে পয়েন্টারের মূল বক্তব্য। এবার যদি বলো এটা এত কিছু করে আমার কি লাভ, তো এটার একটা বিরাট অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং সিতে আছে। তার অ্যাপ্লিকেশন একটা বিস্তর একটা অ্যাপ্লিকেশন আছে, অনেক কিছু আছে। তার কারণ হচ্ছে এর পরবর্তীতে আমরা যখন ডাটা স্ট্রাকচার করব, সেখানে লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, তখন পয়েন্টারের অ্যাপ্লিকেশনটা আমরা বেটার ওয়েতে বুঝতে পারবো। এখন যেহেতু আমাদের পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাস 11, জাস্ট উই আর দ্য বিগিনার্স, তো সেক্ষেত্রে আমাদের বেসিক জায়গাটা জেনে রাখাটাই বেটার। এর চেয়ে বেশি এলাবোরেশন দরকার নেই। শুধু মনে রাখবে পয়েন্টার ইজ এ স্পেশাল টাইপ অফ ভেরিয়েবল হুইচ ক্যান হোল্ড দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। আর p ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট অফ a মানে হচ্ছে একটা পয়েন্টার যে অন্য একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করতে পারে। তা পয়েন্টার থেকে যাবতীয় কিছু নোটস আমি প্রোভাইড করে দেবো, বেসিক নোটস। ওটা একটু জাস্ট রিডিং গো থ্রু করে যাবে, তাহলেই হবে। আমাকে কেউ একজন গ্রুপে লিখে দেবে স্যার পয়েন্টার্স নোট বলে, আমার মনে পড়ে যাবে, আমি ঠিক পাঠিয়ে দেবো। এটা একটা বিষয় গেল, এটা পয়েন্টার। এবার আরেকটা বিষয় হলো যে পয়েন্টার অনেক সময় এরকম দেয় যে ইন্ট স্টার স্টার পিটিআর। যখনই দুখানা স্টার দেবে তখন তাকে বলে হচ্ছে পয়েন্টার টু এ পয়েন্টার। এটাও এক্সামে কোশ্চেন আসতে পারে। স্টার স্টার পিটিআর এর মানেটা কি? স্টার স্টারের পিটিআর এর মানেটা হচ্ছে পিটিআর একটা পয়েন্টার যে আরেকটা পয়েন্টারকে স্টোর করতে, পয়েন্টারের অ্যাড্রেসকে স্টোর করতে পারে। ইট ইজ এ পয়েন্টার টু এ পয়েন্টার। আমি এই বিষয়টা আরো একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। আমি একটা নতুন পেজে দরকার পড়ে এটার আমি একটা স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি, তো পরে লিখে রাখবে, পরিবেশটা আমি গ্রুপেই পাঠাবো, যা পাঠাবো কম্পিউটার সায়েন্স গ্রুপেই পাঠাবো। অতগুলো গ্রুপকে না মানে হ্যান্ডেল করা খুব মুশকিল। আমি প্রথমে যেন কম্পিউটার সায়েন্স আলাদা একটা গ্রুপ বানিয়ে নিয়েছি, কারণ তোমাদের কিছু কিছু বিষয় স্পেশাল আছে, সেগুলো ভালো মতো বেটার ওয়েতে করতে হবে। এবারে দেখো বোঝাচ্ছি। পয়েন্টার টু এ পয়েন্টার, এটা কিরকম করে লিখবো? ধরো আমি এরকম লিখছি int a equal to 9 int star p int স্টার স্টার ptr। তিনটে লিখেছি। এটা হচ্ছে পয়েন্টার টু এ পয়েন্টার, এটা নর্মাল একটা পয়েন্টার, এটা a equal to 9। তাহলে যদি আমি এটা মেমোরি অ্যাড্রেস ব্লকিংটা নিজের মতন তৈরি করি, প্রথমে a এর জন্য এটা হচ্ছে 9 হচ্ছে ভ্যালু, আর অ্যাড্রেস হচ্ছে xx005। এই একটা পয়েন্টার, যখনই কোনো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সে কিন্তু একটা নির্দিষ্ট মেমোরি অ্যাড্রেসকে কিন্তু ও লোকেট করে, অ্যাড্রেস তৈরি হয়। এটা পি, এর অ্যাড্রেস ধরো দিচ্ছি হচ্ছে x009, আর দিচ্ছি পিটিআর ধরো xx0012। তিনটে আমি আলাদা আলাদা ভাবে ব্লকে তৈরি করলাম। এবার যদি আমি এরকম করে লিখি p ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট অফ a, তাহলে এই যে পিটা আছে, p অ্যাম্পারসেন্ট অফ a মানে এই পয়েন্টারটা, এই পয়েন্টারটা এর অ্যাড্রেসকে হোল্ড করবে। এটা একটা নর্মাল পয়েন্টার। আবার যদি আমি এরকম করে লিখি যে পিটিআর ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট অফ পি, তার মানে এই যে পিটিআর যে পয়েন্টারটা আছে,
এই পিটিআর যে পয়েন্টারটা এ কি করবে, আমি অন্য কালারের পেন ব্যবহার করছি, এই পিটিআর পয়েন্টারটা আরেকটা পয়েন্টারের অ্যাড্রেসকে, মানে এই পিটিআরটা কি করবে, এটা এর অ্যাড্রেসটাকে আবার স্টোর করবে। তা কি হয়ে গেল, যখন একটা পয়েন্টার আরেকটা পয়েন্টারের অ্যাড্রেসকে স্টোর করবে সেটাকে বলছে হচ্ছে নর্মাল পয়েন্টার। আর যখন পিটিআর ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট অফ পি লিখছি, তাহলে দিস ইজ কল্ড এজ এ পয়েন্টার টু এ পয়েন্টার। এই পয়েন্টারটা আরেকটা পয়েন্টারের অ্যাড্রেসকে, দিস ইজ কল্ড এজ এ পয়েন্টার টু এ পয়েন্টার। যখন আরেকটা পয়েন্টার অ্যাড্রেসকে স্টোর করবে, তাই একে ইন্ডিকেশন করার জন্য আমাকে স্টার স্টার পিটিআর ইউজ করতে হবে। তাই আমাকে এতটুকু পয়েন্টার সম্বন্ধে জানলে যথেষ্ট, এর চেয়ে বেশি আমাকে 11 এখন জানার দরকার নেই। যা জানতে হবে আমরা ওই আফটার এক্সাম, অনলাইন হোক অফলাইন হোক, আমরা সেপ্টেম্বর মাসে আরো ডিটেলসে সিটা ভালো মতন করবো, একদম ধরে ধরে করবো, অনলাইনেই করবো দরকার পড়লে। পুজো থাকবে, পুজোর আগে যেটা আমি বলে দেবো সব কি করতে হবে, এটা আমি পাঠিয়ে রাখছি। এবার আরেকটা জিনিস যেটা আমাদেরকে বেশি করে ফোকাস করিয়েছিল, অনেক স্কুলে করিয়েছে, সেটা হলো ফাংশন। ফাংশনটা আমি বলবো একবার। ফাংশন কাকে বলে যদি আমরা বলি, তো ফাংশনের একটা নোটস আমি ছোট করে পাঠাবো, সেটা গ্রুপে আমাকে লিখে দেবে ফাংশন নোটস বলে, বেসিক ফাংশন নোটস। ফাংশনটা একটা এতটাই একটা ইন্টারেস্টিং জিনিস। ফাংশন কি করে, একটা গোটা বড় একটা প্রোগ্রামকে অনেকগুলো চাঙ্ক অফ প্রোগ্রামে ভাগ করে দেয়। যেমন ধর আমি বলছি, আমার এখানে একটা কি আছে, এখান থেকে 1 থেকে 100 লাইনস একটা প্রোগ্রাম আছে, এত বড় একটা প্রোগ্রামের লাইন আছে। এবার আমি আমার সুবিধার্থে গোটা প্রোগ্রামটাকে কতগুলো পার্টে ভাগ করে দিলাম, বিভিন্ন রকম পার্টে ভাগ করে দিলাম। আমি প্রোগ্রাম এখনই করে দেখাবো ফাংশন, খুব ইন্টারেস্টিং। তো এই প্রোগ্রামের যে ফাংশন, এই ফাংশন যখন আমি অনেকগুলো ভাগ ভাগ করে পার্ট বাই পার্ট করে দিচ্ছি, তাহলে আমার অনেকগুলো সুবিধা আছে। যেমন আমি যদি একটা সিম্পলি একটা আমি ইন্ডাস্ট্রি নিয়ে কল্পনা করি, একটা ইন্ডাস্ট্রি, যে কোনো একটা ইন্ডাস্ট্রি, এবং ইন্ডাস্ট্রি ধরো কতগুলো প্রজেক্টকে কন্ডাক্ট করে। সে আমি ধরো একটা প্রজেক্ট তৈরি করছি, ধরো আমাদের সিম্পলি বলতে মেট্রো রেল, তোমরা সবাই জানো। তো মেট্রো রেলের যে প্রজেক্টটা, এটা তো একজনের কাজ কি? অবভিয়াসলি নট। এই মেট্রো রেল প্রজেক্ট করার সময় এখানে অনেকগুলো কিন্তু আলাদা আলাদা সবকিছু কিন্তু ডিপার্টমেন্ট ভাগ করা আছে। তাহলে একজন নিশ্চয়ই একটা ব্যক্তি সমস্ত ডিপার্টমেন্টের জন্য এক্সপার্টাইজ না। একজন ব্যক্তি সব কাজ করতে পারবে নিশ্চয়ই না। যেমন আমি ধরো টিচিং প্রফেশনে আছি, এবার আমাকে যদি বলে যে আপনি ফিজিক্সটা পড়ান বা অঙ্কটা করান, সেটা হয়তো আমি 10 পর্যন্ত করাতে পারবো, বাট আমি এই মুহূর্তে আমাকে হট করে যদি উঁচু ক্লাসের যদি ফিজিক্স পড়াতে বলে, কিন্তু আমার পক্ষে কিন্তু সম্ভব না, বিকজ এই ফিজিক্সটা কিন্তু আমার ডিপার্টমেন্ট নয়। তা আমি আমার ডিপার্টমেন্টকে নিয়ে ভাববো। বা কম্পিউটার সায়েন্সের সমস্ত উইন্স কিন্তু আমি কেন, কেউ সব জানে না। তার ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পার্টের মধ্যে থাকে। তো সেরকমই একটা গোটা প্রোগ্রামকে যখন আমরা অনেকগুলো পার্টে ভাগ করে দিচ্ছি, আমি তাহলে বলছি যেমন এই একটা প্রোগ্রাম ক্যাপিটাল পি, এই প্রোগ্রামটাকে আমি কতগুলো পার্টে ভাগ করছি, ধরো একটা P1, একটা P2, একটা P3, একটা P4। এই যে আলাদা আলাদা পার্টে ভাগ করলাম, এতে সুবিধা কি, যখন প্রোগ্রামগুলোকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে ভাগ করব, সেখানে এরারকে রেকটিফাই করতে আমার সুবিধা হবে। একটা গোটা ধরো 5,000 বা 10,000 লাইনের প্রোগ্রামের মধ্যে সমস্ত এরারগুলোকে আমাকে ফাইন্ডিং করতে কিন্তু টাফ ওয়ার্ক। বাট আমি যদি অনেকগুলো পার্টে ভাগ করে দিই, সেটা খুব ইজিলি কিন্তু আমরা সেগুলোকে রেকটিফিকেশন আমার ক্ষেত্রে কি হয়ে যাবে, সুবিধাজনক হয়ে যাবে, তাই না? তো এই ক্ষেত্রে আমার প্রোগ্রামগুলোকে ফাংশনের মধ্যে ডিফাইন করব। তো ফাংশনে আমি নোটসটাও দেবো, আমি সামনাসামনি বলবো, বেশিক্ষণ আপনি আপাতত অনলাইনে বুঝে নাও কি বলছি আমি। ফাংশনকে বেসিক্যালি আমরা দুভাগে ভাগ করি। ক্যান ডিফাইন ইন ফাংশন ইন টু ওয়েজ। বলো। স্যার, দেখতে যদি না পড়ো সেটা তোমার নেটের প্রবলেম হচ্ছে, অন্যদের কি বলছি একই আপনার সমস্যা হচ্ছে? স্ক্রিনটা দেখতে পাচ্ছি না।
তার মানে তোমার নেটে প্রবলেম হচ্ছে, যেটা তো আমার কিছু করার নেই আমার এন্ডে। না স্যার। রেকর্ডিং দেখা থাকবে, পরে যাচ্ছে। দেখবে কি করবে, রেকর্ডিং অন করা আছে। ফাংশনকে আমি দুটো ওয়েতে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমার সিস্টেম ডিফাইন ফাংশন, আর একটা হলো ইউজার ডিফাইন ফাংশন। সিস্টেম ডিফাইন ফাংশন মানে যে ফাংশনগুলো অলরেডি সিস্টেমের মধ্যে বিলং করে, যেমন আমরা অলরেডি ব্যবহার করেছিলাম পাও ফাংশন। এই যে পাও ফাংশন, আমি একটা জাস্ট এক্সাম্পল বলছি, পাও আছে, এসকিউআরটি আছে, এই ফাংশনগুলো কোন হেডার ফাইলে বিলং করে? math.h। আমি এটা প্রোগ্রাম করে দেখাবো, ভালো বুঝতে পারবে। হ্যাশ ইনক্লুড stdi.h, math.h, conio.h। তো math.h হেডার ফাইলের মধ্যে এখানে পাও বা এসকিউআরটি ফাংশনটা বিলং করে। এটা কিন্তু সিস্টেম ডিফাইন ফাংশন, এটা সিস্টেম আগের থেকে ফাংশনগুলো ডিফাইন করে রেখেছে। কেন রেখেছে? কারণ ইউজার এই কাজগুলোকে খুব আরো যেন ইজি ওয়েতে করতে পারে। জাস্ট ফাংশন কল করবো, অটোমেটিক পাওয়ার বের করে দেবে, এসকিউআরটি বের করে দেবে। আর ইউজার ডিফাইন ফাংশন মানে এই ফাংশনটা ইউজার তৈরি করবে, মানে আমরা তৈরি করব। যেমন তার মধ্যে একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মেন। মেনকে আমরা বলবো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন মানে ইউজার একটা ফাংশনকে নিজের মতন তৈরি করবে, নিজের মধ্যে কাস্টমাইজ করবে। সাপোজ আমরা ধরো অনেক সময় কোনো আমাদের জামা বানানোর জন্য আমরা ধরো জামার কাপড় কিনি এবং আমরা নিজেদের মধ্যে কাস্টমাইজ করি, কিন্তু সেই জামাটা তুমি তো কোনো একটা শপিং মল থেকে কিনে নাও, তুমি কিন্তু কেনাটাই তুমি নিতে হচ্ছে, তার মানে ওটা কিন্তু সিস্টেম ডিফাইন হচ্ছে, কারণ ওটা অলরেডি ধরো টার্টেল কোম্পানি বানিয়ে ধরো 40 সাইজের একটা জামাকে বিক্রি করছে, শার্টকে বিক্রি করছে। তুমি কিন্তু এর মধ্যে কাস্টমাইজ করাটা খুব, মানে কাস্টমাইজ করা যাবে না, কেন যাবে, কিন্তু কেউ কাস্টমাইজ করে না। কিন্তু তুমি যদি সেই মাপটা শার্ট বানিয়ে নাও, তুমি তোমার মতন করে কাস্টমাইজ করতে পারবে। এই যে আমি যখন কাস্টমাইজ অপশনে চলে আসছি, সেটা কিন্তু আমার কাছে ইউজার ডিফাইন ফাংশনের মতন কাজ করছে। কিন্তু যেটা অলরেডি কোম্পানি তৈরি করে পাঠাচ্ছে বা আগের থেকে কিছু প্রিডিফাইন ভ্যালুকে সেট করে পাঠাচ্ছে, সেটাকে আমি বলবো হচ্ছে সিস্টেম ডিফাইন ফাংশন। এই দুটো বিষয় পরিষ্কার হয়েছে আশা করছি। এবার আমি কিছু প্রোগ্রাম করে দেখাবো কিভাবে সিস্টেম ডিফাইন এবং ইউজার ডিফাইন ফাংশনের উপরে আমরা কাজ করতে পারি। যেমন ধরো আমি প্রথমে একটা সিস্টেম ডিফাইন ফাংশন করে দেখাচ্ছি। তাহলে পাওয়ার দিয়ে করি আর সিকিউরিটি করি, ঠিক আছে। তাহলে হ্যাশ ইনক্লুড প্রথমে লিখছি stdioh, এটা কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, ইন্ট মেন। ভেরিয়েবল নিচে ধরো এক্স, তারটা নিচে হচ্ছে রেস, দুটো ভেরিয়েবল নিলাম। এবারে লিখছি প্রিন্টএফ enter value of x, scanf ampersand of x। আটটা তার ভেরিয়েবল নেই y বলে, value of y, percent d percent of। এবার ধরো লিখছি রেস ইজ ইকুয়াল টু একটা ফাংশন নিচ্ছি, ধরো পাও এক্স কমা ওয়াই করে আমি এখানে প্রিন্ট করছি প্রিন্টএফ এস।
ধর আমি রান করার আগে এটাকে সেভ করতে হবে, সেভ অ্যাজ। এক্সিকিউট করছি। কি পাও, আচ্ছা এই দেখো পাও ইজ নট ওয়াজ নট ডিক্লেয়ার ইন দিস স্কোপ। তাহলে এক্ষেত্রে আমার একটা হেডার ফাইল ডিফাইন করতে হবে, ধরো হ্যাশ ইনক্লুড mat.h। এবার দেখো রান করে গেলে ইজিলি, কারণ এই যে mat.h হেডার ফাইলের মধ্যে আছে। এবারে এক্স এর ভ্যালু নিলাম 3, এন্টার 3, ওয়াই ভ্যালু 3। এবার কি হবে, এক্স কমা ওয়াই এরা দুজনকে আমরা বলি প্যারামিটার বা আর্গুমেন্ট। তাই প্রথম এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 3। তাহলে পাও মানে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই, তার মানে 3 টু দি পাওয়ার 3 কত হবে 80। তোমার কত দেখাচ্ছে 3 টু দি পাওয়ার 3 মানে রেজাল্ট 27 ঠিক দেখাচ্ছে। 3 টু দি পাওয়ার 3 কত হচ্ছে 3 9 27। এক্স টু দি পাওয়ার 3 তুমি যেরকম দেবে এক্স কমা এক্স টু দি পাওয়ার ওয়াই, মানে পাওয়ারের কাজ করছে। তো এখানে আমরা এরকম ভাবে পাওয়ারের কিছু প্যারামিটারস গুলোকে ইউজ করতে পারি, কি করে কাজ করে। এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হলো ইউজার ডিফাইন ফাংশনকে আমরা কিভাবে ক্রিয়েশন করব। এটা আমি কি দেখালাম, সিস্টেম ডিফাইন ফাংশন, পাও আছে, এসকিউআরটি আছে, এরকম অনেকেই আছে। আর একটা প্রোগ্রাম, তো এটার মধ্যে একটু মডিফাই করি। দেখো ধরো এই প্রোগ্রামটার মধ্যে তুমি স্কোয়ার রুট বের করবে, তার জন্য কি বের করতে হবে এসকিউআরটি। তাই এটার মধ্যে মডিফাই করছি। ধর আমি এখানে এতগুলো ভ্যালু আমার দরকার নেই, তো আমি এখানে এতগুলো জায়গায় কমেন্ট সাইন দিয়ে বন্ধ করছি। মনে রাখবে সি এর কমেন্ট কিন্তু এক্সামে আসতে পারে। যেমন এই যে কমেন্টটা দেখো এখানে, এই গেটার ফন্ট স্ল্যাশ অ্যাস্ট্রিক দিয়ে আমি যদি এইভাবে বন্ধ করি তখন কি হবে, মাল্টিপল লাইন কমেন্টস আমি লিখে দিচ্ছি, এগুলো এক্সামে আসার চান্সেস আছে। কমেন্টের থেকে কোশ্চেন থাকতে পারে, দরকার পড়ে আমাকে নোটসের কথা বলে দেবে, আমি বলে দেবো। একজনকে নোট ডাউন করে কি কি নোটস আমি বলেছি দেবো, সেগুলো পরে মনে থাকবে না কিন্তু কারোই। এখানে লিখে রাখো, যদি মাল্টিপল লাইন্স কমেন্ট আমরা ইউজ করতে চাই তাহলে কিভাবে ব্যবহার করব, এইভাবে। এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্টস এর জন্য। আর সিঙ্গেল লাইন কমেন্ট সেক্ষেত্রে ডাবল ফ্রন্ট স্ল্যাশ দেব। আমি এটাকে একটা স্ক্রিনশট দিচ্ছি, দেখো কিরকম হয়। ধরো এবার তুমি যদি নিজের মতো কাজ করতে পারবে। এখানে আমরা ধরো এখানে লিখছি রেস ইকুয়াল টু এসকিউআরটি স্কোয়ার রুট ওয়াই। তো এখানে আমাকে এই ভেরিয়েবলটা দরকার নেই, বন্ধ করলাম। আমি পরে দেখাচ্ছি সিঙ্গেল লাইন কমেন্ট কি করে কাজ করে। তো তুমি এক্স এর ভ্যালু দিচ্ছ হচ্ছে 144, হয়তো স্কোয়ার রুট বেরিয়ে গেল 12, অটোমেটিক্যালি পুরোপুরি স্কোয়ার রুট ফাইন্ডিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলছে হচ্ছে রেজাল্ট 12 পুরো বেরিয়ে গেল। সিঙ্গেল লাইন কমেন্ট কোনটাকে আমরা বলছি, সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে যে কমেন্টটাকে, ধরো আমার মনে হচ্ছে যে আমি এই লাইনটাকে বন্ধ করতে চাই, ধরো একটা লাইন আমি লিখেছি, ধরো আমি যে এখানে একটা লাইন দিয়ে লিখছি এরকম করে, এই সিঙ্গেল লাইন কমেন্ট, আমাদের প্রোগ্রামের নামটাকে লিখছি। প্রোগ্রামের নামটা কিভাবে লিখবো, যে আমাকে লিখতে হবে যে অ্যাপ্লাই
apply sqrt function in C প্রোগ্রামিং। এই যে লাইনটা আমি অ্যাপ্লাই করি, দেখো একটা সিঙ্গেল লাইনকে আমি কমেন্টিং দিয়েছি। কমেন্ট মানে বুঝতেই পারছো যে আমি যদি এটা লাইনটা না দিতাম তাহলে এরর থ্রো করতো। মানে কম্পাইলার যখন এটাকে কম্পাইল করে ওবিজি কোডে কনভার্ট করবে তখন ও এই লাইনটাকে ইগনোর করে দেবে। জাস্ট ইউজারের বোঝার সুবিধার্থে আমরা এটা ব্যবহার করছি এসকিউআরটি ফাংশন ইন সি প্রোগ্রামিং। তো এটাকে আমরা বলছি সিঙ্গেল লাইন কমেন্ট। আর যখন আমি মোর দ্যান ওয়ান লাইন হবে, যাকে আমরা বলবো হচ্ছে মাল্টিপল লাইনস, তখন কিন্তু আমরা এরকমের সাইন দিয়ে আমরা কমেন্ট ইউজ করব। ঠিক আছে, তো এটা গেল নর্মাল একটা সিটেন। এবার আমরা ইউজার ডিফাইন ফাংশন করে দেখাবো কি করে ইউজার ডিফাইন ফাংশন কাজ করে। তার আগে ফাংশনকে প্রোগ্রামিং সিতে চারটে পার্টে ভাগ করা হয়েছে। আমি এখানে করে দেখাচ্ছি। প্রথম নাম্বার ওয়ান যে ফাংশনটা আমি বলতে পারি সেটা হচ্ছে এ ফাংশন উইথ, আমি সব বুঝিয়ে দেবো, অসুবিধা নেই, উইথ প্যারামিটার with return type, a function with parameter with return type। যেমন ধর লিখছো int cal c, লিখছো int a, int b। এটা একটা ফাংশন এখানে কি হচ্ছে, এটা হলো ফাংশন নেম। এই ইন্টটাকে কি বলছি, ইন্ট হলো রিটার্ন টাইপ। আর এই যে ইন্ট এ, ইন্ট বি, এরা হচ্ছে প্যারামিটার অর আর্গুমেন্ট। তাহলে একটা ফাংশনে যদি রিটার্ন টাইপ থাকে আর প্যারামিটারও যদি থাকে, তাহলে বলছে উইথ প্যারামিটার উইথ রিটার্ন টাইপ, উইথ আর্গুমেন্ট করো। এ ফাংশন উইথ প্যারামিটার উইথ আর্গুমেন্ট বা উইথ রিটার্ন টাইপ যদি থাকে, ইন্টই থাকে, অসুবিধা নেই। একটা ফাংশন এরকম হয়, ধরো ভয়েড ফান্সি, তো এর মধ্যে রিটার্ন টাইপটা কি, রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। আর ভেতরে এখানে প্যারামিটারকে লিখবো, এখানে কোনো প্যারামিটার লিখেছি, কোনো প্যারামিটার লিখিনি। তো এটা হবে হচ্ছে এ ফাংশন নো রিটার্ন টাইপ নো আর্গুমেন্ট, এ ফাংশন no return type no argument। এটা একটা হয়। এইবার কি আছে, কোনো রিটার্ন টাইপ নেই, নো রিটার্ন টাইপ নো আর্গুমেন্ট, তো ভয়েড দিচ্ছি। ভয়েড মানে হচ্ছে এই ফাংশনটার কোনো কিছু রিটার্ন করবে না। ঠিক আছে, আরটা হলো এ ফাংশন, এরকম লিখছো ইন্ট ফান্সি। এটা কি টাইপের ফাংশন, এটাকে বলা হচ্ছে এ ফাংশন উইথ রিটার্ন টাইপ আছে বাট নো আর্গুমেন্ট, এ ফাংশন with return type a function with return type
নো আর্গুমেন্ট, এটাকে আমরা বলতে পারি তাই ফাংশন উইথ নো রিটার্ন টাইপ নো আর্গুমেন্ট। এটা কি দাঁড়াচ্ছে? এ ফাংশন উইথ রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্ট, এ ফাংশন, এটা একটু মডিফাই করছি লেখাটাকে, হ্যাঁ, এ ফাংশন উইথ রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্ট, এটা লিখি ফাংশন উইথ রিটার্ন টাইপ, এটা কেটে দিচ্ছি, এটা দেখে নেব ব্যাপারটা। এই যে ফাংশনটা আছে নামটা ক্যালসি, এ ফাংশন উইথ রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্ট। a function no return type no argument, a function এই যে উইথ রিটার্ন টাইপ মানে কি, রিটার্ন টাইপটা কি হচ্ছে ইন্টিজার নো আর্গুমেন্ট, আর এটা হচ্ছে যদি এরকম হয় এটা ইন্ট ক্যালসি, এটা যদি এরকম হয় ভয়েড ফান্সি, এখানে লিখছি হচ্ছে ইন্ট এ কমা ইন্ট বি, এটাকে বলছে a function with এই ভয়েড মানে হচ্ছে উইথ a function with no argument, না সরি, a function no return type, বুঝতেই পারছো কারণ ভয়েড যেহেতু আছে কোনো রিটার্ন করবে না, no return type with argument, এই হলো আমাদের টাইপ। এই টোটাল 1 2 3 আর হলো 4, এই চারটে টাইপের ফাংশনকে আমরা ডিফাইন করতে পারি। আমি একটা ইউজার ডিফাইন ফাংশনকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আর ভালো বুঝতে পারবে। এটা একটা স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি। এটার জন্য আমার দরকার হচ্ছে একটা প্রোগ্রাম, যে প্রোগ্রাম ধরো আমি দুটো নাম্বারে অ্যাডিশন করব, যার মধ্যে ফাংশন কল করে করব, তাহলে ইজিলি বোঝা যাবে কি করে করতে হবে। এগুলো আমার দরকার নেই, এগুলো আপাতত এটা কমেন্টটাকে সরিয়ে দিচ্ছি। অ্যাডিশন মানে কি, দুটো নাম্বারকে যোগ করা a প্লাস বি, এটাকে আমি ফাংশন কল করে করব, তাহলে একটা প্রোগ্রামের মধ্যে অনেকগুলো আমি কাজ করলে ভালো বুঝতে পারবে। ধরো এখানে লিখছি হচ্ছে এক্স কমা ওয়াই, দুটো ভেরিয়েবল নিচ্ছি, এবার এক্স এর মানটাকে ইনপুট নিচ্ছি, তার সঙ্গে সঙ্গে ওয়াই এর মানটাকেও ইনপুট নিচ্ছি। এগুলোটা আপাতত বন্ধ রাখি, ভালো বুঝতে পারবে। তাহলে এখানে ধরো আমি ফাংশন ডিফাইন করছি, কি নাম, ভয়েড ফাংশন, তার নাম দিলাম হচ্ছে sum1, তার মধ্যে দুটো প্যারামিটার পাস করছি, একটা নাম হচ্ছে এক্স, একটা নাম ওয়াই, আমি সব একটা স্টেপ বাই স্টেপ বোঝাবো। করার পর আমাদের ঠিক এই জায়গাটাতে ভয়েড সাম হলো sum1 এক্স কমা ওয়াই, তো এটাই মেন একটা ফাংশন sum1। এবার আমরা এখানে কি করব, ধরো লিখছি ভয়েড ফাংশনে আমাদের পার্ট আছে, একটা একটা করে বোঝাতে হবে। এখানে আমরা ধরো লিখছি হচ্ছে ইন্ট এ কমা ইন্ট বি, যে কোনো পূর্ণাঙ্গ ফাংশনে সুইচ করতে পারবো আমরা। এখানে লিখলাম ইন্ট সি ইকুয়াল টু, ধরো ইন্ট সি ইকুয়াল টু এ প্লাস বি, printf sum equal to comma c। এবার ফাংশন ডিফাইন করা মানে হচ্ছে এই যে পোর্শনটা দেখে রাখা হলো, ভয়েড সাম যখন মেন যে ইউজার ডিফাইন ফাংশন, তখন যখন আমি ফাংশনটাকে, এটা ফাংশন আমি ডিফাইন করেছি,
এই ফাংশনের নাম কি? sum1। মেনের মধ্যে আমি ফাংশন কি করতে পারি? ডিফাইন করতে পারি। এটা হচ্ছে ডিফাইন অফ দ্য ফাংশন। ডিফাইন এ ফাংশন। কমেন্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আর এই পার্টটা হচ্ছে ফাংশন বডি। ফাংশন বডি। এটা কিন্তু দেখো মেনের বাইরে গিয়ে তৈরি হয়েছে। ডিফাইন এ ফাংশন এন্ড ফাংশন বডি। এবার ফাংশনটাকে তৈরি করার পর ইউজারকে বোঝাতে হবে যে তুমি একটা ফাংশন তৈরি করেছো, সেটা কম্পাইলারকে বোঝাতে হবে। সেজন্য কি করতে হবে? ঠিক এখানে ফাংশনের প্রোটোটাইপ ডিফাইন করতে হবে। প্রোটোটাইপটার নাম কি? ভয়েড, কি নাম ছিল? sum1 ফার্স্ট ব্র্যাকেট int a, int b। তাহলে এখানে স্ট্রাকচারটা কি ছিল? দুটো ইন্টিজার ছিল, এই দুটো প্যারামিটার ছিল, int, int। এই করলাম। এই জায়গাটাকে বলছে হচ্ছে আমার ফাংশন প্রোটোটাইপ। আমি সব ডেফিনেশন দিয়ে দেবো একটা একটা করে। ফাংশন প্রোটোটাইপ। এবার আমরা কম্পাইল করে দেখি একবার। আচ্ছা, এখানে একটা এরর থ্রো করছে। ভেরিয়েবল অফ ফিল্ড sum1 ডিক্লেয়ার্ড ভয়েড। আচ্ছা, যদি আমি এখানে ভয়েড না করে এরকম করে করি, এক সেকেন্ড থেকে। ওখানে ভয়েড লেখা দরকার নেই, তাহলে হবে। দেখো এখানে আমি 7 নিচ্ছি, 5 নিচ্ছি। এখানে সামটাকে দেখাচ্ছে না, কারণ হলো এখানে আমি পার্সেন্ট দেইনি। ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি ইউজ করতে হবে। এবারে দেখাবে। এই দেখো 67, 33 কত দেখাচ্ছে? 100। কি করে ব্যাপারটা হচ্ছে আমি বলি। এই মেনের মধ্যে আমি একটা sum1 বলে একটা ফাংশন ডিফাইন করেছি এবং তার রিটার্ন টাইপটা কি রেখেছি? ভয়েড sum1। ভয়েড sum1 মানে কি? এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না। আমি একটা প্রোগ্রামিং করে দেখাবো রিটার্ন করে কি করে তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার কি হলো দেখো, যে ইন্ট এক্স এর মান ভ্যালু তুমি যা দিলে, ওয়াই এর ভ্যালু যা দিলে, আমি এটাকে কপি কাট করে দেখাচ্ছি ভালো মতন। ধরো এই পোর্শনটাকে আমি নিয়ে নিচ্ছি। এই যে আমাদের দুটো প্যারামিটার, এখানে দেখো কি কি নিয়েছি, দেখো ভালো মতন দেখবে। এক্স কমা ওয়াই, এরা কিন্তু আর্গুমেন্টস অর প্যারামিটার। যখন মনে রাখবে মেন ফাংশনের মধ্যে, এটা তো আমি মেনের মধ্যে ডিফাইন করেছি, মেন ফাংশনের মধ্যে যখন কোনো ফাংশনকে আমি ডিফাইন করব, মেনের মধ্যে আমরা যখন কোনো ফাংশনকে ডিফাইন করব, তখন ডিফাইন করার পর যে প্যারামিটার মানে এক্স এর ভ্যালু, সে ধরে আমি দিচ্ছি হচ্ছে 20, আর ওয়াই এর ভ্যালু ধরে দিচ্ছি হচ্ছে আমি 62। তাহলে এখানে প্যারামিটারের মধ্যে ভ্যালু কি কি পাস করেছি? একটা ভ্যালু নিলাম হচ্ছে আমি 20, আর নিলাম হচ্ছে আমি 62। তাহলে এই প্যারামিটারের মধ্যে পাস হয়েছে যখন মেনের মধ্যে, তো মেন বলে ফাংশন ছিল, মেনের মধ্যে যখন প্যারামিটার পাস করব, মেনের মধ্যে যখন ফাংশনটাকে ডিফাইন করব, তখন সেই প্যারামিটারের একটা আলাদা নাম আছে। সেই প্যারামিটার নাম হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। অ্যাকচুয়াল প্যারামিটার কাকে বলছি? এই যে মেন যে ফাংশনটা আমার আছে, তার মধ্যে এক্স কমা ওয়াই যে দুটো প্যারামিটারকে ব্যবহার করেছি, এটাকে আমি বলছি হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। আর এই দুটোর ভ্যালু, এই যে 20 এবং 62, এই ভ্যালুগুলো এক সেকেন্ড। হ্যাঁ, এবার 20 আর 62, এই এক্স এর ভ্যালু তাহলে এখানে কত হয়েছে বলো? এক্স এর ভ্যালু হচ্ছে 20 আর ওয়াই এর ভ্যালু 62। তাহলে এই দুটো ভ্যালু কপি হয়ে কোথায় আসবে? এখানে আসবে। মানে এক্স এর ভ্যালুটা এখানে গেল, কত এলো? এখানে 20 এলো। আর ওয়াই কত এলো? 62 এলো।
ফাংশন বডির মধ্যে, এটা ফাংশন বডিটা দেখবে মেনের বাইরে এসে করা হয়েছে, তখন এই ফাংশন বডিটাকে এখানে যে প্যারামিটারগুলো থাকে, প্যারামিটার কে কে আছে, ইন্ট এ কমা ইন্ট বি, এটাকে বলে হচ্ছে ফর্মাল প্যারামিটার। এখান থেকে আমি এমসিকিউ দিয়ে দেবো, পড়বে তাহলে ফর্মাল প্যারামিটার। এবার এখানে টোটাল এবার কত এলো, তাহলে এক্স এর ভ্যালু 20 আর ওয়াই এর ভ্যালু 62, 20 এলো 62 এলো, এই দুটো এখানে কি হচ্ছে প্লাস হচ্ছে, 20 এখানে গেল 62 প্লাস হয়ে কার মধ্যে স্টোর হচ্ছে, কত হলো 82, সি এর মধ্যে গিয়ে স্টোর হচ্ছে। এবার কাকে ডিসপ্লে করাচ্ছি, আমি সিটাকে ডিসপ্লে করাচ্ছি, কত ডিসপ্লে করাচ্ছি 82। তো এটাকেই আমরা বলছি হচ্ছে ফাংশনের, কি করে আমি ফাংশনকে পাসিং করে কাজটা করবো, আর ফাংশনটাকে কম্পাইলারকে তো বোঝাতে হবে যে আমি কি ফাংশন ব্যবহার করেছি, কি টাইপের ব্যবহার করেছি, এটাকে এই ডেফিনটাকে বলা হচ্ছে ফাংশন প্রোটোটাইপ। তো টোটালটা আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তার সুবিধা হবে পরে এটার মধ্যে যা যা ডিসকাশন আমরা নোটসের মাধ্যমে কনভে করব, অবশ্যই সেটাকে একটা গ্রুপের মধ্যে আমাকে লিখে পাঠাবে, তার সুবিধা হবে, হ্যান্ডলিং করতে প্রবলেম অসুবিধা হবে না। এবার আমি আরেকটা প্রোগ্রাম করে দেখাবো, দেখো সেটা হলো এই যে ফাংশনটা আমরা করলাম, এই ফাংশনটার মধ্যে কিছু মডিফাই আমি করতে পারি। এক্স আর ওয়াই, আমি ধরো আরেকটা ফাংশনের সুবিধা, আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে এবার ধরো এক্স এবং ওয়াই এর দুটো ভেরিয়েবলের স্কোয়ার বের করব, স্কোয়ার বের করে তার আবার সাম করব। তা সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে এখানে এক্স ওয়াই যেরকম আরেকটা ফাংশন তৈরি করছি, সেটার নাম ধরে দিচ্ছি আমি এস কিউ বলে, এস কিউ দিয়ে এখানে ধরে লিখছি হচ্ছে এক্স কমা ওয়াই, সেম প্যারামিটারই থাকছে, কোনো অসুবিধা নেই। এবার ফাংশনটাকে ডিফাইন, এবার দুটো ফাংশন ডিফাইন করেছি, একটা ফাংশনের নাম হচ্ছে সাম ওয়ান, সেকেন্ড ফাংশনের নাম হচ্ছে এস কিউ। এবার ধর আমি এটার ক্ষেত্রে কিছু কাজ করব, ভয়েড এখানে ডিফাইন করছি এস কিউ, এস কিউ লিখে এখানে যদি আমি এক্স ওয়াই লিখি কোনো সমস্যা নেই, কারণ দুটো আলাদা আলাদা ব্লকের মধ্যে আছে। তো আমি এখানে লিখতেই পারি ইন্ট এক্স কমা, এবার তুমি আরো সুবিধাতে এখানে কাজ করো, এখানে ইন্টের ভ্যালু নিয়ে নেওয়া হচ্ছে পি, আর এখানে ইন্টের ভ্যালু নিয়ে নেওয়া হচ্ছে কিউ, দুটো আলাদা আলাদা নিলাম, নিয়ে আমি কি করব স্কোয়ার করে সাম করব। তাহলে স্কোয়ার কি করে করব, তাহলে প্রথমে আরেকটা ভেরিয়েবল ধরে নিচ্ছি, ইন সি নেই, আলাদা ব্লক, ডাবল ভেরিয়েবল একই নামে ডিফাইন করলে অসুবিধা হওয়ার কথা নয়, অসুবিধা হবে না। ইন সি, তাহলে স্কোয়ার করে সাম, তাহলে পি এর স্কোয়ার মানে কি পি ইন্টু পি প্লাস কিউ ইন্টু কিউ। এবার আমি কাকে ডিসপ্লে করাবো, সিটাকে, কি লিখবো এখানে লিখবো হচ্ছে স্কোয়ার দেন সাম বলে এখানে পার্সেন্ট ডি দিলাম, কমা দিয়েছি, দিয়ে সিটাকে ডিসপ্লে করাচ্ছি। রিটার্ন টাইপ কিছু নেই, কিন্তু ফাংশন যখন তুমি এক্সট্রা করে বাড়াবে তার কিন্তু একটা প্রোটোটাইপ তোমাকে কিন্তু সেকেন্ড টাইম আবার করতে হবে। এই প্রোটোটাইপের নাম কি, ভয়েড এস কিউ। সো তোমাকে আবার লিখতে হবে এখানে ভয়েড এস কিউ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো ইন্ট কমা ইন্ট, বাস। এবার এক্সিকিউট কম্পাইল, দেখে নাও ভালো মতো, কম্পাইল হয়ে গেল। এবার রান করো, দেখো দুটো কাজ করবে, দেখো খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। তার নিচে হচ্ছে 3 প্লাস নিচে 2, তাহলে এটার সামের রেজাল্ট কত দেবে 5, আর স্কোয়ার করে সামের রেজাল্ট কত দেবে 3 এর স্কোয়ার মানে হচ্ছে তোমার 9 প্লাস 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, 9 প্লাস 4 মানে 13। দেখতে পাচ্ছ দুটো রেজাল্ট দিয়ে দিচ্ছে তোমাকে, এই দেখো সাম এখানে এসকিউ 5। এবার তোমার দেখতে অসুবিধা হচ্ছে, তার জন্য একটা কাজ করো, একটা এসকেপ সিকোয়েন্স লাগিয়ে আবার করো এই জায়গাটাতে, এই দেখো এখানে একটা স্ল্যাশ এন দিয়ে দাও, এখানেও একটা স্ল্যাশ এন দিয়ে দাও, এবার দেখবো অসুবিধা হবে না। কম্পাইল এন্ড রান, তুমি এখানে নিচ্ছে কত, ধরে নিচ্ছে হচ্ছে 6 আর 3, দেখো 9 আর স্কোয়ার করে সাম কত 40, মানে বুঝতে পারছো ফাংশনের ইউটিলিটি কোথায়।
এবার আমি লাস্ট একটা প্রোগ্রাম দেখাবো ফাংশন রিটার্ন করে কি করে কাজ করে। ফ্যাক্টোরিয়ালটা করে দেখাচ্ছি, তার ভালো সুবিধা হবে। মানে একটা ভ্যালু ফাংশনকে নেব, নিয়ে ফ্যাক্টোরিয়ালটা করেও বেরিয়ে আসবে। এই গোটা পড়াটা পাঠাচ্ছি, কোনো রকম চিন্তা করবে না। এনি ডাউট যারা অনলাইনে নেই তারা ভিডিওটাকে ফলো করো, দেখো। অসুবিধা হলে আমাদের ক্লাসে আমাকে বলবে, আমি 1000বার বলে দেবো, কোনো চিন্তা নেই। এটা আবার পাঠিয়ে রাখছি একবার। আমি সবসময় তোমাদের সঙ্গে আছি, কোনো প্রবলেম আমি আমি বলবে, আমি সঙ্গে সঙ্গে বলে দেবো। এবার এটা বলে রাখি, এটা ফ্যাক্টোরিয়াল করব বাই ইউজিং দ্য ফাংশন, ফাংশন ইউজ করে। সেটা একটু বুঝে নিচ্ছি আমরা কি করে করব। তাহলে আমাদের এখানে কিছু কিছু জিনিস দরকার যেগুলো নেই সেগুলোকে আমি সরিয়ে দিচ্ছি, এগুলোও সরিয়ে দিই। ফ্যাক্টোরিয়াল সবাই আমরা জানি। নর্মাল ফ্যাক্টোরিয়াল কি করে হয়? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, ধরো 5-এর ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, দ্যাট ইজ কল্ড ফ্যাক্টোরিয়াল, মানে 120। এই ফ্যাক্টোরিয়ালটাকে আমরা ফাংশনের থ্রুতে করব। তা প্রথমে আমরা কি করব, একটা ভেরিয়েবল নেব ইন্ট, ধরে নিচ্ছি হচ্ছে আমি n, আর এখানে আপাতত একটা পার্ট বাই পার্ট করি, ধরো প্রিন্ট এফ ভ্যালু অফ n, স্ক্যানএফ, এখানে লিখছি %d and % of n, হয়ে গেল। আর এই জায়গাটাতে rs, রেস একটা ভেরিয়েবল নিচ্ছি, বা রেজাল্ট। এবার আমরা কি করব, এই রেজাল্টের মধ্যে ফ্যাক্টোরিয়ালটাকে স্টোর করব, কিন্তু ফ্যাক্টোরিয়ালটা আমি বাইরে মানে ফাংশন ডেফিনিশনের মধ্যে করে আমি কি রিটার্ন করাবো। কি করে করে দেখো, আর রেজাল্ট একটা ফাংশনকে ডিফাইন করছি, ধরো ফাংশনের নাম দিচ্ছি ফ্যাক্টোরিয়াল, তার মধ্যে প্যারামিটার পাস করছি, প্যারামিটার নামটা কি n, এখানে কি লিখবো, প্রিন্ট এফ ফ্যাক্টোরিয়াল ইজ %d, রেজাল্ট। তো মেনের মধ্যে রিটার্ন টাইপ করতে হবে, একটা ইন্ট আছে যেহেতু, রিটার্ন 0। এবার আশা করি রিটার্ন ব্যাপারটা বুঝতে পারছো। মেন ইন্টের জন্য রিটার্ন 0 করেছি। এটা আমার জাস্ট ফাংশনকে আমি ডিফাইন করলাম। এবার ফাংশনের টোটাল ফ্যাক্টোরিয়াল কাজটা এর বাইরে এসে করব। কি করে করব, প্রথমত লিখছি হচ্ছে ইন্ট ফ্যাক্টোরিয়াল, ফার্স্ট ব্র্যাকেট, ইন্ট প্যারামিটারটার নাম ধরো আমি এক্সপি, বা তুমি এনও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এনই লেখো। এবার এবার করো ইন্ট, কি করে করতাম, f = 1, ফ্যাক্টরের নামটা কি আমি f1 ধরতাম, আর এখানে ইন্ট n তো করাই আছে, আর লিখতাম হচ্ছে i একটা ভেরিয়েবল কাউন্টার, আইটা বাড়বে। সো এখানে ফর লুপ ইউজ করব, ফর i = 1, i <= n, i প্লাস প্লাস, এর কি লিখবো, f = f ইন্টু i করে আমি বিষয়টা বোঝাবো। হ্যাঁ, পুরোটা করে নিয়ে বোঝাচ্ছি। রিটার্ন অফ f। এবার এখানে আমি এই ফাংশনে কি এটা কি ফাংশন ব্যবহার করছি, এই ফাংশন উইথ রিটার্ন টাইপ উইথ আর্গুমেন্ট। দেখো রিটার্ন টাইপটা ইন্টিজার, আর্গুমেন্টটা কি int n। এবার ফাংশনটাকে কিভাবে পুরোটাইপ লিখতে হবে, ইন্ট ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছি হচ্ছে ইন্ট, প্রোটোটাইপ। এবার এটাকে কম্পাইল করি, দেখো কোনো এরর নেই, রান করছি। সে ধরে আমি কথা লিখলাম 5, 120, তারপর ফ্যাক্টোরিয়াল একদম ওকে, নো প্রবলেম। এবার কি করে কাজ করছে সেটা তোমাদেরকে আমি পুরোপুরি সুন্দর করে ডেসক্রাইব করে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তো আর ভুল হবে না। আমি স্ক্রিনশট এখান থেকে নিয়ে বোঝাচ্ছি।
এখানে আমি ধরো n এর ভ্যালু, ধরো এই যে nটার ভ্যালু অফ n, ধরো n এর ভ্যালু আমি 5 নিয়েছি, হলো। এবার এই 5টা কোথায় আসবে? 5টা অবভিয়াসলি এখানে আসবে। তাহলে এখানে যখন এই মেন ফাংশনের মধ্যে ফ্যাক্টোরিয়াল n করেছি, এটাকে আমি কি বলবো? অ্যাকচুয়াল প্যারামিটার। অ্যাকচুয়াল প্যারামিটারের ভ্যালুটা কপি হয়ে কোথায় আসবে? ঠিক এখানে আসবে। তখন n এর ভ্যালুটা এখানে গিয়ে মার্জ করে কত করবে? এটাও 5 পড়বে। তো nটা কত হয়ে গেল? 5 হয়ে গেল। f ইকুয়াল টু 1 i। এবার কি করছে? এবার লুপটা কাউন্টিং শুরু হবে। কি করে করবে? আমি লুপটা আবার বোঝাচ্ছি। দেখো এখানে কত আছে? i ইকুয়াল টু 1 আছে, i লেস দেন n, তারপর হচ্ছে i প্লাস প্লাস, এটা ফর লুপ। এবার f কত? f হচ্ছে 1, i কত? i ও কিন্তু 1, তাই না? প্রথমে f ও 1, i ও 1, কত দাঁড়াচ্ছে? এটা f টা 1 হয়ে গেল। তারপরের স্টেপে i প্লাস প্লাস, মানে i টা বেড়ে কত করবে? 2 করবে। যখন i টা 2 হবে তখন কি দাঁড়াবে? 2 লেস দেন ইকুয়াল টু n, কন্ডিশন ট্রু। f কত? f আগের স্টেপ থেকে ভ্যালুটা আসবে 1। i কত হয়েছিল? i 2 হয়েছিল, সো 2 টা এখানে আসবে। তো কত হয়ে গেল? 2। এটা গেল আমার স্টেপ নাম্বার 1, এটা স্টেপ নাম্বার 2। এবার আমি আসবো হচ্ছে স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 তে এবার আইটা 2 করার পর আইটা আবার বাড়বে, তো i প্লাস প্লাস আছে, কত হয়ে যাবে? আইটা 3 হয়ে যাবে। এবার কত আসবে? 3 লেস দেন ইকুয়াল টু 5। তাহলে f কত? f হচ্ছে 2, 2 ইন্টু 3 মানে কত? 6। এখান থেকে ভ্যালুটা আসছে 2 ইন্টু 3 মানে 6। আইটা বেটে কত করলো? এবার 4 করলো। এবার স্টেপ নাম্বার 4, 4 লেস দেন 5, f ইকুয়াল টু 6। আগের স্টেপ থেকে i কত হয়েছে? 4। আগের লজিকে একদম 24। তো i টাইপের কত হয়েছে? 5। এবার স্টেপ নাম্বার 5, 5 লেস দেন 5। এবার কত আসবে? f আগের স্টেপ থেকে আসবে 24। i এর কারেন্ট ভ্যালু কত হয়েছে? 5, 120। এবার i টা বেড়ে কত হবে? 1 বেড়ে 6 হবে। তাহলে f তো 120 হয়ে গেল। এটা f কত হয়ে গেল? 120। এবার যখন লুপটা চেকিং এ আসবে, তো লুপটা ফলস করবে, কারণ 6 লেস দেন 5 নয়, ফলস করে গেল। করার পর এবার f এর কারেন্ট ভ্যালু কত হয়েছে? 120। এই 120টা কি করবে? যেখান থেকে ফাংশনটা কল হয়েছিল, ফাংশন কোথা থেকে কল হয়েছে? এই 8 নাম্বার লাইন থেকে ফাংশনটা কল হয়েছে। তাহলে এই যে 120 যে মানটা, সেটা চলে যাবে কোথায়? এইখানে। তাহলে এখানে রেজাল্টটা কত দাঁড়াবে? এবার রিটার্ন করছি, রিটার্ন f মানে কি? রিটার্ন f মানে f এর ভ্যালুটা যেখান থেকে ফাংশনটা কল হয়েছিল সেখানে মুভ করবে। তাহলে রেজাল্ট কত হবে? এখানে 120 হবে, কারণ f এর মানটা এখানে চলে গেল। রেজাল্ট হলো 120। কাকে প্রিন্ট করছি? রেজাল্টকে প্রিন্ট করছি। সো 120 প্রিন্ট করে বেরিয়ে চলে গেল। সো দ্যাট ইজ দ্য মেন লজিক অফ ফাংশনের রিটার্ন টাইপ করলে কি করে কাজটা করবে। আশা করি বোঝা গেছে বিষয়গুলো। আমি রেকর্ডিংটাকে আপাতত স্টপ করছি।